বাংলাদেশে খুবই অদ্ভুত ঘটনা ঘটছে আর মাত্র 5 দিন পর মানে 4-5 দিন পরে বাংলাদেশে কি ইলেকশন, 12 ফেব্রুয়ারি ইলেকশন। অতএব সাধারণত কোনো দেশে ইলেকশন যদি হয় তাও জেনারেল ইলেকশন, রাইট? তো মিডিয়াগুলো ব্যস্ত থাকবে কি ইলেকশনের খবর নিয়ে? না, কোন দল জিতবে, কোন দল হারবে, এটা নিয়ে জল্পনা কল্পনা, এটা নিয়ে বিশ্লেষণ, নানা কিছু এরকমই। তো বাংলাদেশের মিডিয়াগুলো দেখতেছি এই নির্বাচনী খবর টবর বাদ ছাদ দিয়ে ওই ভারত কার সাথে চুক্তি করছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করলো নাকি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করলো, এইসব নিয়ে তারা খবর দেয়া দিয়ে নিয়ে ব্যস্ত। এটা আমার মাথায় ঢুকলো না। তাহলে বাংলাদেশের মিডিয়াগুলো কি আসলে এটাই বলতে চাচ্ছে যে বাংলাদেশে আসলে ইলেকশন হবে টবে না, এবং এই হেতু ওটা নিয়ে এত খবর টবর প্রচারের তেমন কিছু নাই, এরকম কি না? তো আসল ঘটনা হচ্ছে যে দেখেন, এই যে প্রত্যেকটা মিডিয়াতে এই যে আবারও খবর দিয়েছে ইউ ভারত বাণিজ্য চুক্তি, এবং সেখানে আবার বলছে যে এটাতে নাকি বাংলাদেশ বিপাকে পড়বে। এখন বিপাকে কেন পড়বে সেটা তো আমরা জানি, যে যেহেতু এর সাথে ভারত অবাধ বাণিজ্য চুক্তি করছে, শুল্ক মুক্তি প্রবেশ, তাই না, শুল্ক মুক্ত প্রবেশ। ভারতের বাণিজ্য পণ্য এই ইউরোপীয় ইউনিয়নের প্রায় 45 কোটি লোকের যে মার্কেট, সেখানে শুল্কমুক্তভাবে প্রবেশ করবে, এবং তার মধ্যে অন্যতম হলো গার্মেন্টস পণ্য। অবশ্য খালি বিষয়টা একতরফা না, এই ইউরোপীয় ইউনিয়নের উৎপাদিত পণ্যও ভারতের মার্কেটে ঢুকবে, অর্থাৎ ভারতও তাদেরকে সুযোগ দিবে। বিষয়টা খালি যে ইউরোপীয় ইউনিয়ন ভারতকে একতরফা সুবিধা দিল তত না। তো যেহেতু তার মধ্যে গার্মেন্টস পণ্য আছে, তাহলে এটা তো বলাই বাহুল্য যে ভারত খুব দ্রুত এই গার্মেন্টস সেক্টরটা তৈরি করে ব্যাপকভাবে তারা এই ইউরোপীয় ইউনিয়নে তারা মাল পাঠাবে, এবং তখন বাংলাদেশের সবে ধন নীলমণি ওই একটাই মাত্র পণ্য, গার্মেন্টস পণ্য, সেক্ষেত্রে মার্কেট থেকে আউট হয়ে যাবে। এটা আশঙ্কা তো করবে বাংলাদেশের লোকজন। এখন এই ইলেকশনের ডামাডোল হোক আর যাই হোক, ব্যবসায়ীরা তো এখন টের পেয়ে গেছে যে ঘটনা তো খুবই জটিল, আর খুব বেশি দিন তো তাদের যে রমরমা ব্যবসা বাণিজ্য যেটা ছিল এটা তো চলবে না। এবং বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু লিস্ট ডেভেলপড কান্ট্রি এই মর্যাদা নিয়ে, অর্থাৎ নিম্ন উন্নতি বিশিষ্ট দেশ, এরকম একটা দেশের মর্যাদা নিয়ে বস্তুত এতদিন ওই যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেত এই ইউরোপীয় ইউনিয়নের মার্কেটগুলোতে। তবে দুঃখের খবর হলো যে এই 2026 সালেই আর কিছুদিনের মধ্যেই মনে হয় যে বাংলাদেশ এই লিস্ট ডেভেলপড কান্ট্রির স্টেটাস থেকে মিডিল ডেভেলপড কান্ট্রি অর্থাৎ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। আর যখনই সেটা রূপান্তরিত হবে, অর্থাৎ যখনই তাদের এই প্রমোশনটা হবে, ঠিক তখনই কিন্তু এই যে শুল্কমুক্ত যে সুবিধা, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বাট তখন তো বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের তো কোনো চুক্তি টুক্তি নেই, এই ভারত যেমন যেটা করলো, তাই না? তো তাহলে তো বাংলাদেশের পণ্য ওই ইউরোপীয় ইউনিয়নের মার্কেটে ঢুকতে গেলে 12-14-15% হয়তো ট্যারিফ দিতে হতে পারে। তাহলে তো বাংলাদেশের পণ্য কোনোভাবেই ওখানে কম্পিটিশন করে টিকতে পারবে না, এটাই। যদিও অবশ্য আবার একটা সুখের খবর হলো যে এখানে ওই লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে ওই মিডল ডেভেলপড কান্ট্রিতে উন্নীত হলেই যে সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে তা না। মনে হয় যে আরও 29 সাল পর্যন্ত, অর্থাৎ এখন তো আরও 3 বছর এই সুবিধাটা থাকবে। তো সুবিধাটা থাকলেই বাকি, তাতেও যে খুব লাভ হবে তা তো মনে হয় না। সেক্ষেত্রে ভারত তো খুব অ্যাগ্রেসিভলি ওই মার্কেট ধরবে, এবং বাংলাদেশকে তো তারা কোনো মতেই ওই মার্কেটে টিকতে দিবে না। অন্তত 5 আগস্ট 2024 সালের পরিবর্তিত যে প্রেক্ষাপট, এটা বিবেচনা করলে ভারত অন্তত এইবার যে বাংলাদেশকে কোনো ছাড় দিবে না, এই ইনফরমেশনটা কিন্তু আমি বারবার বিভিন্ন ভিডিওতে কিন্তু দেওয়ার চেষ্টা করছি, এবং এটাও বলার চেষ্টা করছি অতীতে বাংলাদেশের এই সেক্টরকে ভারত কখনো টার্গেট করেনি। টার্গেট এই কারণে করে নাই, কারণ ভারতের বহুমুখী পণ্য আছে যেগুলো তারা বাইরে বিদেশে রপ্তানি করে, তারা এখন তো তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, $700 বিলিয়ন উপরে, রাইট? অতএব মাত্রই এই যে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে কত
ইউরোপীয় ইউনিয়নে মনে হয় 20 থেকে 25 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, তো এই সেক্টরটাকে ভারত টার্গেট করতো না, যে ঠিক আছে বাংলাদেশও বেঁচে থাক, ভারতের পার্শ্ববর্তী দেশ, তাই না? অর্থাৎ আমি কিন্তু বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি, ভারত তার নিজ স্বার্থেই, কারণ এই শব্দটা ইউজ না করলে আবার বাংলাদেশের দর্শক শ্রোতা মনে করবে যে আমি ভারতের পক্ষে কথা বলছি। ভারত বস্তুত তার নিজ স্বার্থেই বাংলাদেশকেই ছাড়টা দিত, কারণ বাংলাদেশ যদি এই ব্যবসাটা না করে তাহলে বাংলাদেশে মৌলবাদিতার বৃদ্ধি হবে, সন্ত্রাসবাদিতার বৃদ্ধি হবে, এবং সেক্ষেত্রে তারা ওই ভারতের সীমানায় ঝামেলা তৈরি করবে, এবং এই হেতু এই ছাড়টা তারা দিত। ভালো কথা, কিন্তু ঘটনা হলো যে এই ছাড় দিয়ে তো ভারতের কোনো লাভ তো হয় নাই। উল্টে ভারত এখন আবিষ্কার করছে যে এই ছাড়টা দিয়ে বাংলাদেশের গায়েগতরে কিছু শক্তি টক্তি যখন সঞ্চয় হয়েছে, যখন 5 আগস্ট 2024 সালে অভ্যুত্থানের পরে শেখ হাসিনার পতন ঘটেছে, তখন কিন্তু বাংলাদেশের লোকজনরা কিন্তু ফরম্যাটে ফিরে গেছে, এবং বাংলাদেশের ওই ভারতের প্রতি তাদের ন্যূনতম এ বিষয়ে কোনো কৃতজ্ঞতা তো নাই, বরং এখন তারা ভারতের 7 সিস্টার্স দখল করতে চায়, তারপরে কি ওই চিকেন নেক দখল করতে চায়, এগুলো, তাই না? তো ভারত দেখছে কী রে, এতদিন ধরে এদের এই ছাড় টাড় দিলাম, যেখানে বাংলাদেশের উচিত ছিল আমাদের প্রতি কৃতজ্ঞতা করা, সেটা তো হলোই না, বরং গায়গত শক্তি নিয়ে এখন পাল্টা সবল দেওয়ার ধান্দায় আছে। এই আর কি। এখন অনেকে বাংলাদেশের লোকজন বলতে পারে যে এই টেক্সটাইল শিল্প আর গার্মেন্টস শিল্প তো ভিন্ন রকম, বাংলাদেশ টেক্সটাইল শিল্পে যথেষ্ট উন্নতি করছে, ভারত তো সেটা করে নাই। ভারত তো তাদের টেক্সটাইল শিল্পে উন্নতি করতে পারে, কিন্তু গার্মেন্টসে তো করে নাই। কিন্তু মুশকিলটা হচ্ছে, ভারত যদি চায় তো এই গার্মেন্টস সেক্টর তৈরি করতে কি তাদের শনি মঙ্গলবার লাগবে? 6 মাসের মধ্যেই বা 1 বছরের মধ্যেই তারা বিশাল আকারে, ব্যাপক আকারে গার্মেন্টস শিল্প গড়ে তোলার ক্ষমতা তারা রাখে। অন্তত এই ধরনের অবকাঠামোগত সুবিধা তো তাদের আছে নাকি নাই। এখন বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে কঠিন ফাঁদে পড়ে গেছে, কারণ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন দেশের যে প্রবৃদ্ধি বা জিডিপির গ্রোথ যেভাবে বাড়ত, ওইভাবে যদি হিসেব করা যায় তাহলে 2026 সালের এখন বাংলাদেশ লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে কিন্তু প্রমোটেড হয়ে মিডিল ডেভেলপড কান্ট্রিতে কিন্তু যাইতো, এটা কিন্তু ঠিকই আছে। কিন্তু ওই আজকে থেকে 1.5 বছর আগে যখন শেখ হাসিনার পতন ঘটলো, তারপরে তো বাংলাদেশ দিক হারিয়ে ফেলছে। এখন তো বাংলাদেশের মিডল ডেভেলপড কান্ট্রি তো প্রশ্নই ওঠে না। অর্থাৎ এখন যে পরিস্থিতি আছে এটা তো আরও লিস্ট ডেভেলপড কান্ট্রির থেকেও নিচে চলে গেছে, তাই না? অদ্ভুত ব্যাপার না? কারণ অলরেডি কিন্তু বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আয় অনেক কমে গেছে, যে পণ্য ওই করা, মানে রপ্তানি করার মাধ্যমে একমাত্র বৈদেশিক যে ফরেন রেমিটেন্স, অর্থাৎ বাইরে যারা কাজকাম করে তারা যে ব্যাপকভাবে রেমিটেন্স পাঠায়, শুধুমাত্র ওই ফ্লোটা ঠিক আছে বা হয়তো কিছু বাড়তে পারে, কিন্তু পণ্য রপ্তানির মাধ্যমে ফরেন কারেন্সি উপার্জন তো অনেক কমে গেছে। তাহলে বাংলাদেশ কীভাবে এখন এই লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে প্রমোটেড হয়ে মিডল ক্লাস ডেভেলপড কান্ট্রিতে কীভাবে পরিবর্তিত হবে? কি মানে গোদের ওপর বিষ ফোড়ার মতো হয়ে গেল না? তো এটা তো খুবই জটিল একটা অবস্থা। এখন ব্যবসায়ীরা কিন্তু বিষয়টা বুঝতে পারছে। তখন সে কী বলছে জানেন? এখানে এই যে একটা সাক্ষাৎকারে দেখলাম, ব্যবসায়ীরা বলছে তাহলে আমাদের আলাপ আলোচনা করে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সাথে জিএসপি সুবিধা আমাদের করতে হবে, তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে। জিএসপি সুবিধা মানে কোটা পদ্ধতি, যেমন বাংলাদেশকে একটা কোটা দিল যে ইউরোপীয় ইউনিয়ন যে পণ্য আমদানি করবে গার্মেন্টস পণ্য, তার মনে করেন যে 10 বা 15 বা 20% পণ্য তারা এই বাংলাদেশ থেকে নেবে। এই অর্থাৎ বাংলাদেশ দাবি করতে চাচ্ছে যে আমরা এখনও লিস্ট ডেভেলপড কান্ট্রি আছি, বা আমরা যদি মিডল ক্লাসে যাইও আমাদের তো অন্য কোনো পণ্য নাই, আমাদের তো অন্য কোনো ভ্যারাইটি নাই, তো আমাদের অন্তত এই সংরক্ষণ, এই রিজার্ভেশনটা যেন আমাদেরকে দেওয়া হয়, অর্থাৎ এই কোটাটা আমাদেরকে দেওয়া হয়। কিন্তু কথা হচ্ছে কে এই ইউরোপীয় ইউনিয়নের সাথে আলাপ করতে যাবে বলেন? এবং একই সঙ্গে সবচেয়ে জরুরি বা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, বাংলাদেশের লোকজন ভুলেই গেছে যে ইউরোপীয় ইউনিয়ন অথবা আগে আমেরিকা এই বাংলাদেশকে যে কোটা দিত, অর্থাৎ জিএসপি সুবিধাটা দিত, কেন দিত? এটা কিন্তু এরা ভুলে গেছে। এই কারণে দিত যে বাংলাদেশের এরা যেন পণ্য উৎপাদন করে রপ্তানি করে আয় উপার্জন করে এরা যেন শিক্ষিত হয়, এরা যেন আস্তে আস্তে এদের দেশ থেকে মৌলবাদিতা দূর করে গণতান্ত্রিক হয়,
মানবাধিকারকে ইয়ে করে, মান্যতা দেয়, তাই না? এরকম অর্থাৎ বস্তুত তারাই সুযোগ সুবিধাগুলো দিত বাংলাদেশ যেন অর্থনৈতিক উন্নতির সাথে সাথে তারা গণতান্ত্রিক হয়, হিউম্যান রাইটসকে তারা যেন সম্মান করে, হিউম্যান রাইটস যেন প্রতিষ্ঠা করে, এই জন্যে। কিন্তু ইউরোপীয় দেশগুলো কি দেখছে, তাদের বাংলাদেশকে এই ধরনের শুল্কমুক্ত সুবিধা বা এই জিএসপি সুবিধা দেওয়ার পরে বাংলাদেশের লোকজন ব্যাপকভাবে গার্মেন্টস পণ্য রপ্তানি করে আয় উপার্জন বাড়িয়েছে, ঠিকই আছে। কিন্তু যে পরিমাণে আয় উপার্জন বাড়িয়েছে, যে অনুপাতে, ওই একই অনুপাতে তো ভয়ঙ্কর রকম তারা মৌলবাদী হয়ে গেছে না, রেডিক্যাল হয়ে গেছে না। তো এই জন্যে তো তারা জিএসপি সুবিধাগুলো দেয় নাই। এই বাংলাদেশের ব্যবসায়ীগুলো এই জিনিসটা মাথায় যে দেখলাম যে এরা আলাপ আলোচনা করছে, এদের মাথায় কিন্তু ওইটা নাই। এরা জানেই না, এরা বুঝতেই অক্ষম যে কী কারণে তারা এই সুবিধাগুলো পাইতো, ইউরোপীয়রা কী কারণে তাদের এই সুবিধাগুলো দিত, এদের মাথায় কিন্তু এটা নাই। এখন ইউরোপীয়রাও তো দেখতে পাচ্ছে যে বাংলাদেশের ঘটনা কী, তাই না? আর দুদিন পরে যখন ইলেকশন হচ্ছে, এই যে জামায়াত ইসলাম নাকি ক্ষমতা যেতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রিতে রূপান্তরিত হতে যাচ্ছে, অনেকটা তালেবান স্টাইল, রাইট? তো এইরকম হবে, এইটা তো ইউরোপীয় ইউনিয়ন কোনোদিন আশা করে নাই। তারা তো চাইছিল এখানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, রাইট? ওই জন্যই তো এই দেশকে তারা এই ছাড় দিত। তো ছাড় দিয়ে তো তারা কোনো ফায়দা পায় নাই, বরং বাংলাদেশ হয়ে গেছে আরও র্যাডিক্যাল, আরও সন্ত্রাসী তৈরির কারখানা, তাই না? তো তাহলে এখন বাংলাদেশের সরকার যদি সামনে ইলেকশন হয়ও, তো যদি ইসলামী সরকার গঠিত হয়, এরা গিয়ে কি ইউরোপীয় ইউনিয়নের কাছে গিয়ে আলাপ আলোচনা করলে ওরা এই সুযোগগুলো দিবে? ইম্পসিবল। আর ভারত কি সেই সুযোগ দিতে দিবে? মোটেও না। তো এই জিনিসটা এরা কিন্তু ভুলে গেছে। এরা একেবারেই বুঝতে অক্ষম, মানে আসলে তো চিন্তাভাবনা করে না, সমস্যা তো সেখানে। এরা বোঝেই নাই যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির জন্যই যে তারা জিএসপি সুবিধা দিত বা ট্যাক্স ফ্রি সুবিধা দিত, বিষয়টা আসলে তো তা না। আসলে হচ্ছে বাংলাদেশ আসলে মুসলিম প্রধান দেশ, তাই না? এখানে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, এবং তাদের ধারণা, ইউরোপীয়দের ধারণা যে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নতি যদি ঘটে, তাহলে মানুষ আস্তে আস্তে এই গণতান্ত্রিক হবে, মানবাধিকারকে তারা সম্মান করবে, এরকম। বাট বাংলাদেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশে কি মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশে কি সংখ্যালঘুদের প্রতি বাংলাদেশের সিংহভাগ মুমিন মুসলমানের দৃষ্টিভঙ্গির উন্নতি ঘটছে নাকি অবনতি ঘটছে? সব প্যারামিটারেই তো অনেক অনেক অবনতি ঘটছে, তাই না? তো তাই যদি হয়, তাহলে বাংলাদেশ চাইলেই কি এখন ওই অতীতের মতো ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে ওই জিএসপি সুবিধা, মানে কোটা সুবিধা দিবে? এদের কোনো আইডিয়াই নেই। যাই হোক, কি আর বলি, বাংলাদেশের সামনে সমূহ বিপদ। ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা বসিয়েছিলাম ক্ষমতায় অনেক আশা আকাঙ্ক্ষা করে, যে শেখ হাসিনা তার সাথে বিভিন্ন দেশের নানা রকম গণ্ডগোল, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, আর তার অত ইজ্জত সম্মান গোটা পৃথিবীতে নাই, বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে। অ্যান্ড দ্যাটস ওয়াই উই sent him to the power of Bangladesh, so that Bangladesh will rise up and will have a economic development through his effort, right? Through his effort. যে তার তো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, আমেরিকার সাথে ভালো যোগাযোগ আছে, so investors from all those western countries will come forward to Bangladesh and will invest in Bangladesh to rise up our development growth. কিন্তু আমরা দেখলাম কি? আমরা দেখলাম যে ইনভেস্টররা যারা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে সব ভেঙে গেছে, এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সামনে এমন কোনো আশার আলো দেখা যাচ্ছে না যে বা যারাই ক্ষমতা আসুক, বাইরের কোনো ইনভেস্টর বাংলাদেশে এসে ইনভেস্ট করবে। আই ডোন্ট থিঙ্ক সো। অ্যান্ড দ্যাটস ওয়াই বাংলাদেশ ইজ গোয়িং টু এন্টার ইনটু এ ব্ল্যাক হোল, এ হিউজ ব্ল্যাক হোল। আর ব্ল্যাক হোল তো বোঝেন, ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাওয়া মানে কি? To be destroyed entirely, right? And Bangladesh is going to that direction, and this is the fact. এইটা কোনো রকম কোনো মানে ব্যত্যয়ের কোনো সুযোগ নাই। তো কি আর করা যাবে, এটা আমাকে খুব দুঃখ দিচ্ছে। ধন্যবাদ।